আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চ্যানেল আইয়ের পর্দায় স্বাগত জানাচ্ছি। ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে আপনারা জানেন সাম্প্রতিক বিষয় নিয়ে এটি আমাদের নিয়মিত আয়োজন, যেখানে আমরা নানা বিষয় নিয়ে কথা বলি, প্রাধান্য পায় দেশ, রাজনীতি, সমাজ, এই ধরনের ইস্যুগুলো। আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে একজন গুরুত্বপূর্ণ মানুষকে আমরা আমাদের সাথে পেয়েছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমকে। আসসালামু আলাইকুম ভাইয়া, স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে সেই সবগুলো কিছুই আসলে ছোট্ট সময়ের মধ্যে আনার চেষ্টা করব। শুরুতেই বলতে চাই, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। একদমই মানে লেটেস্ট আপডেটটা যদি বলতে চাই, এই সময় আসলে কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ, এটা একটা আলোচনার বিষয়, এবং আপনিও তার জন্য দোয়া চেয়েছেন এবং তাকে গুরুত্বপূর্ণ বলেছেন। আমাকে একটু বলেন যে তিনি ধরেন এখন অসুস্থ অবস্থায় আছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমান দায়িত্ব পালন করছেন, কিন্তু তারপরেও তার থাকাটা রাজনীতিতে কেন এত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা, বা আপনি মনে করছেন কেন? ওনার যে স্ট্রাগল, আপনি যদি দেখেন 5 দশকের স্ট্রাগল এবং ওনার যে স্যাক্রিফাইস, এটার মাধ্যমে উনি আসলে জাতির সবার কাছে উনি একজন মানে অবিসংবাদিত নেতা হিসেবে এমার্জ করেছেন। আপনি যদি তার স্ট্রাগলটা দেখেন, উনি এরশাদ বিরোধী আন্দোলনে ওনার ভূমিকা ছিল সবচেয়ে বেশি, উনি নেতৃত্ব দিয়েছেন। তারপরে আপনি দেখেন 2007-08-এর ক্ষেত্রে যখন দেশকে একটা মিলিটারি শাসন একদম চাপিয়ে দেওয়া হয়েছিল, একদম খুবই একটা ন্যাক্কারজনকভাবে, উনি কিন্তু দাঁড়িয়ে গেছেন যে না, এটার এগেনস্টে। ওই সময় দেখেন ওনার রাইভাল যারা, তারা অনেকে কেউ কেউ বিদেশেও চলে গেছেন, উনি কিন্তু এখানে ছিলেন, লড়ে গেছেন। তারপরে ওইটাও শেষ হয়েছে। তারপরে শেখ হাসিনার পুরো 15.5 বছর ওনার যে স্যাক্রিফাইস এবং ওনার যে আন্দোলন, এটা তো কল্পনা করা যায় না। আপনি দেখেন 2017 সালে উনি লন্ডনে গিয়েছিলেন, আমার মনে হয় যে অগাস্ট মাসে, আমি তখন এএফপিতে জার্নালিস্ট। তো তখন অনেকে আমরা যেটা জানি, অনেক লয়ার বলছিলেন যে ওনার আসা উচিত হবে না, আসলেই ওনাকে জেল দিয়ে দিবে শেখ হাসিনা। একটা পুরো শ্যাম, একটা পুরোপুরি একটা ফার্সিকাল একটা কোর্ট, ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এটা জেল দিয়ে দিবে। কিন্তু উনি কিন্তু ফিরে আসছেন, ওনার কোনো ভয় ডর এগুলো নাই, কারণ উনি ওনার পিপলের কাছে ফিরে এসছেন। দেখেন তারপরে ওনাকে জেল দেওয়া হলো, এমন একটা জায়গায় রাখা হলো, ওনার যে পুরো যে শরীরটা খারাপ হলো তো ওইখানে জেলের মধ্যে। তো ফলে তারপরে ওনার জিনিস পায়, তারপরে উনি কিন্তু লড়ে গেছেন, এবং শেষে যেটা আগস্টে যে আন্দোলন হলো, সেটার মূল ইন্সপিরেশন ছিলেন উনি। ফলে উনি এখন আমি বলবো যে এক ধরনের জাতীয় নেত্রী হিসাবে এমার্জ করেছেন আমাদের। তো সেই জায়গার থেকে আমি বলবো যে মানে ওনার সুস্থ থাকাটা খুবই প্রয়োজন। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন ওনাকে আরোগ্য দান করেন এবং উনি যেন খুব দ্রুত আমাদের মধ্যে ফিরে আসেন। আমরাও আজকের আয়োজন থেকে বেগম খালেদা জিয়ার জন্য মন থেকে দোয়া করছি। একটুখানি যেতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আসলে কেমন চলছে? 1.5 বছরের বেশি সময় এবং সামনে একটি নির্বাচনকে সামনে রেখে আপনারা কাজ করছেন। আমরা মনে করি যে উই আর ডুইং ফাইন। আমাদের 3টা তো মেন কাজ ছিল, একটা হলো রিফর্ম, আর একটা হচ্ছে ট্রায়াল, এবং আর একটা হলো ইলেকশনের কাজগুলো কি হচ্ছে আপনারা প্রতিদিনই শুনছেন। আমরা প্রতিদিনই কিন্তু প্রেস কনফারেন্স করছি, আপডেট দিচ্ছি, সব কাজগুলো জানা যাচ্ছে। আর রিফর্মের কাজগুলো জুলাই চার্টারের মাধ্যমে অনেকাংশ হয়েছে। কালকেও আপনি দেখলেন যে একটা যুগান্তকারী একটা অধ্যাদেশ জারি হয়েছে, এই যে সুপ্রিম কোর্টের ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট যে আলাদা, এই যে আমাদের 54 বছর ধরে এক ধরনের টানা পড়েন লেজিসলেচার বা যেটা অ্যাডমিনিস্ট্রেশন, দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট সরকার খুব অযাচিতভাবে কোর্টকে তার কন্ট্রোলে নিয়ে যেটা হয় যে অপোজিশনকে অপদস্থ করার জন্য এটাকে ইউজ করে টুল হিসেবে, বা অপোজিশনকে ক্র্যাকডাউনের ক্ষেত্রে। আমরা এসে এটাকে টোটালি মানে সুপ্রিম কোর্ট শুড বি রান বাই সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট লেড বাই দ্য চিফ অ্যাডভাইজার। এইটা কালকে অধ্যাদেশ হলো, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যাদেশ। এটা একটা আমরা যে লগুলো এই ইন্টারিম গভর্নমেন্ট লগুলো করলো, যেগুলো রিফর্ম আসলো, তার মধ্যে একটা অন্যতম। এই ধরনের তো অনেক কাজ হয়েছে, মানে এটা অগণিত, প্রত্যেকটা সেক্টরে অগণিত কাজ হয়েছে। প্রত্যেকটা সেক্টরে আমরা অ্যাকাউন্টেবিলিটি আনার চেষ্টা করেছি, জনবান্ধব ল করার চেষ্টা করা হয়েছে, এবং যাতে বাংলাদেশের মানুষ
এমন একটা গভর্নমেন্ট পাই যে গভর্নমেন্ট আসলে প্রো পিপল হতে বাধ্য। ওকে, সো আর হচ্ছে লাস্ট যে কাজটা সেটা হচ্ছে যে বিচার, আপনারা দেখেছেন শুরু বিচারের হয়েছে কাজটা already। শুরু হয়েছে। শেখ হাসিনার অলরেডি অ্যাটলিস্ট 3টা কেসে শেখ হাসিনার রায় হয়েছে। একটাতে উনি যাবজ্জীবন, একটায় উনি মৃত্যুদণ্ড পেয়েছেন, 2টাই আর মৃত্যুদণ্ড পেয়েছে। একটা মনে হয়, আর একটায় মৃত্যুদণ্ড পেয়েছেন, আর একটায় উনি 21 বছর একটা জেল পেয়েছেন, এবং এই যে আজকেও আপনি দেখেন একটা 5 বছরের জেল হয়েছে। জি, বিশ্ব ব্যাংকের একটা রিপোর্ট দেখছিলাম যেখানে বলা হয়েছে 7 গত বছর জন্য, জি সরি হ্যাঁ, জি, গত 1 বছরে দারিদ্র্যের হার বাংলাদেশে অনেকখানি বেড়েছে 0.7%, এবং কর্মসংস্থান অনেকখানি কমে গেছে। প্রায় 30 লক্ষ মানুষ এই কর্মসংস্থানের জায়গা থেকে ছিটকে পড়েছেন। স্পেশালি তারা দেখেছেন যে নারীদের অংশগ্রহণ কমে গিয়েছে। এটা কিন্তু এটা কন্টিনিউয়েশন উনি বলছেন। এই যে এই সমস্যাটা এটা কোভিডের সময় থেকে একটানা চলছে। এটা গত 1 বছরের এটা আমি বলি, এইটা এসেই সুস্পষ্ট হয়েছে গত বছরের এই সময় এসে এই জিনিসটা আপনারা এসে লক্ষ্য করছেন। আগের থেকে এটা ছিল, এটা তখন থেকেই বাড়ছে, বেড়ে বেড়ে এইটা এই বছর যেই বছরটা শেষ হলো এই জুনে, সেই বছরে এসে এটা হয়েছে 21% পোভার্টি রেট। এবার আপনি যদি আর একটু খতিয়ে দেখেন, ওইখানে ওরাই বলছে যে যেই বছরটা এখন চলছে, আমরা তো ফিনান্সিয়াল ইয়ার, সেইখানে আরও 2% কমে সেটা 19%-এ নামবে। এটার কারণ হচ্ছে যে যেই ধরনের চুরি চামারি, যেই ধরনের ডাকাতি করে গেছে শেখ হাসিনা, সেটার এখনও আমরা বলি দিচ্ছি, সেটার এখনও আমরা বলবো কি যে আমরা এটার বড় রকমের আমাদের ইকোনমিতে সমস্যা করেই যাচ্ছে। আপনি দেখেন ব্যাংকগুলো ওই সময় তাদের যে ডিফল্ট লোনগুলো ছিল হিডেন রাখতো। আপনাকে সেন্ট্রাল ব্যাংকে খবর দিত যে আমার সব মিলে নন পারফর্মিং লোন হচ্ছে 5%, 10% দেখাতো। কিন্তু এখন এই যে নতুন যে নিয়ম করাতে এখন দেখেন এটা বেরোচ্ছে যে বাংলাদেশের এখন ব্যাংকের নন পারফর্মিং 30%-এর উপরে, 30-35%-এর মতো। এবং এটা কেন? এটা কারণ হচ্ছে যে সেই আগের যে চুরি হয়েছে তারা তো টাকাগুলো ফেরত দেয় নাই। সেই টাকাগুলোর কারণে এখন আমরা বলছি যে না, তুমি অ্যাকাউন্টসটা ঠিক মতো মেনটেন করতে হবে, তোমার বুকসগুলো ঠিক মতো আমি যেন দেখতে পারি। তো সেই জায়গায় যে আমরা এখন দেখাচ্ছি যে দেখেন এই যে এই নন পারফর্মিং লোন এত হচ্ছে, তারা যেই পরিমাণ সমুদ্র চুরি, সাগর চুরি করেছে সেটা এখনও স্পষ্ট হচ্ছে। আচ্ছা, সো এই অনেক মানে উন্নতি হওয়ার পাশাপাশি সাম্প্রদায়িকতাও বেড়েছে কিনা, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এবং আপনিও নানা সময়ে এই বিষয়ে কথা বলেছেন। বিগত সময়ে মানে সংস্কৃতি চর্চার জায়গায় বাধা দেওয়া হচ্ছে কিনা, বিশেষ করে বাউলদের উপর যে হামলা হয়েছে সেটার পরে তো এটা আরও বেশি মানে সকলের মনে প্রশ্ন আসলো, এবং 2টা ভাগ হয়ে গেল আসলে সমাজ। এইটা নিয়ে আসলে আপনি কি বলবেন যে সাম্প্রদায়িকতা কি বেড়েছে? সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে আমাদের অলওয়েজ একটা টেনশন বাংলাদেশে ছিলই, এটা এমন নতুন কিছু না, এটা ছিলই। এই যেই বাউলদের যে অ্যাটাক, আমি তো এএফপিতে 20 বছর চাকরি করে এসেছি, তো এএফপিতে এটা আমার একটা বড় সাবজেক্ট ছিল এগুলো রিপোর্ট করা। আপনার শরীয়ত বয়াতিরকে আপনি এই ঠিক যে কারণে আবুল সরকারের জেল ইয়েতে ওনাকে অ্যারেস্ট করা হলো, ঠিক একই কারণে শরীয়ত বয়াতিকে অ্যারেস্ট করা হচ্ছে শেখ হাসিনার আমলে। একই কারণে রীতা দেওয়ানের একই কারণেই এটা করা হয়েছে। এবং এই জিনিসগুলো হয় কি যে ওনারা যেভাবে বিষয়গুলো ইন্টারপ্রেট করেন, সেটা অনেকে যারা লিটারেল নেন ধর্মকে, তারা এটাকে নিতে পারেন না, ফলে এই টেনশনটা তৈরি হয়। তো এই জায়গায় আমাদের সোসাইটিতে গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং লাগবে। এটা হঠাৎ করে আপনি এটার কোনো রেমিডি নাই। এটা আপনার কি মনে হয় না তাহলে বেড়েছে? মনে হয় না, এটা আপনি মনে আছে আপনার শেখ হাসিনার আমলে আমি নিজেই তো রিপোর্ট করেছি সেই 2016 সালের জুনের দিকে, জুন জুলাইয়ের দিকে 15 জন সুফি খুন হয়েছে। সেই সময় মাজার অ্যাটাক হয়েছে, মাজারে কল্লা শহীদের মাজারে 3 জনকে জবাই করা হয়েছে। খিজির খান ছিলেন একজন পীর সাহেব ঢাকার মধ্যে, তাকে জবাই করা হয়েছে। এইখানে স্বামী বাবু একজন ছিলেন, তারা একটা সিনক্রেটিক গ্রুপের মেম্বার, ওই যে আল্লাহ আব্বা ওনাদের মেম্বার, ওনাদের 6 জনকে ওনার বাসায় পিঠ মোড়া করে জবাই করা হয়েছে।
তখন কি এই কাজটা হয় নাই? হয়েছে তো। আর মানে এটা তো একটা কন্টিনিউয়াস ব্যাপার, শুধু বাংলাদেশেও না, সব জায়গাতেই আছে। না, এটা সব জায়গাতে নাই, এটা সাউথ সাম্প্রদায়িক এশিয়ায়, জায়গায় নেই। হ্যাঁ, এটা সাউথ এশিয়ায় বেশি। কিন্তু কথা হচ্ছে যে এটা নিয়ে যেই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, যে গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং, সেটা আমরা তৈরি করতে পারি নাই। সেটা এই সরকারকে চেষ্টা করছে। এটা এই সরকার যথেষ্ট চেষ্টা করছে। আমরা একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং করতে চাচ্ছি, মানুষের সাথে এক ধরনের মেলবন্ধন তৈরি করতে চাচ্ছি। আমরা লালন উৎসব করতেছি, আমরা প্রত্যেকটা রিলিজিয়নকে আমরা ধারণ করে প্রত্যেকটা রিলিজনের মেজর দিনগুলোতে আমরা অনুষ্ঠান করছি। সবাইকে বলছি যে দিস ইজ এ মাল্টিকালচারাল বাংলাদেশ, সমস্ত সংস্কৃতিকে আমার এমব্রেস করতে হয়। আমি আমাদের কাজগুলো করছি, কিন্তু সত্যিকার অর্থে এইটা মানে আমি আঙ্গুল তুলে যে এ দায়ী ও দায়ী না বলে আমাদের সবাইকে এই বিষয়টা সিরিয়াসলি ভাবতে হবে। আমি কোন দেশ বানাতে চাই, এবং এই বিষয়ে আমরা সবাই মিলে যাতে একটা সম্প্রীতির সুর সবার মুখে থাকে। এটা একদিনের বিষয় না, এটা আমাদের অনেক বড়ই আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা বিষয় আছে। ওকে, সো আজকে আরও একটা বিশেষ দিন, আজকে বিজয়ের মাস শুরু, আজকে 1 ডিসেম্বর, এবং মহান বিজয়ের এই মাসে এই প্রশ্নটা রাখতে চাই যে আপনিও নিশ্চয়ই এই প্রশ্নের অনেক মুখোমুখি হয়েছেন যে যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের শক্তি, এইটা কিন্তু কমেনি, বরং আরও অনেকখানি বেড়েছে। এবং বলা হয়েছে যে এই সরকার মুক্তিযুদ্ধকে অতটা প্রায়োরিটি দেয় না, এবং গতবার যেরকম ডিসেম্বরে প্যারেড ক্যান্সেল করা হয়েছে, যে মানে মহা আয়োজন করা হতো, সেটা অনেকখানি পরিবর্তন এসেছে। এইবারও আসলে প্যারেড করা হচ্ছে না, এবং তাতে করে কি আপনার মনে হয় না যে যারা আসলে এই অভ্যুত্থানকে কিংবা এই সরকারকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বলতে চান, তাদের গলাকে একটু শক্তিশালী করা হয়? আমরা প্যারেড করলেই কি আমি মুক্তিযুদ্ধের চেতনাপন্থী হয়ে গেলাম? না, শুধু প্যারেড না, আসলে আফল করা হলো না, শুধু প্যারেড না, কিন্তু মানে মহা আয়োজন করার ব্যাপারটা আমরা কোন কাজটা করেছি যেটা মুক্তিযুদ্ধের স্পিরিটের এগেনস্টে গেছে? একটা কাজ দেখান, একটা কাজ। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া কি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী নাকি? মানুষকে তার ডেমোক্রেসিকে ফিরিয়ে দেওয়া কি তার মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী নাকি? মানুষকে তার অধিকার, সমস্ত ধরনের মানুষকে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া, এটা কি চেতনা বিরোধী নাকি? দেশের 54 বছর ধরে আপনার কোর্টগুলোকে আপনি ল মিনিস্ট্রি কবজায় রেখেছে, সেইটাকে আমরা সরিয়ে তাকে ইন্ডিপেন্ডেন্স দিচ্ছি, এটা কি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী নাকি? মুক্তিযুদ্ধ কি বলে? মুক্তিযুদ্ধ আমাদেরকে বলে যে দেশে একটা শোষণমুক্ত, দেশে একটা সবার জন্য একটা বাংলাদেশ তৈরি করা, যেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। এমন একটা কাজ, সেখানে আমি প্রাউডলি বলতে পারি আমি এই দেশের নাগরিক, যে আমি আমার মতো, আমি হয়তো বা গরিব আছি, বাট আমার প্রাইডের জায়গাটা আছে। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ বলে। ওনারা মুক্তিযুদ্ধকে নিয়ে আসছিলেন, ওনার বাপ মা খালা খালু, 888টা ইস্টাবলিশমেন্ট, বিল্ডিং, স্কুল, কলেজ, ব্রিজ, এমন কোনো জায়গা নাই যেখানে 888টা নাম দেওয়া হয়েছে শেখ ফ্যামিলির নামে। এটা কি আমরা কি একটা কি নাকি একটা কিংডমের বাসিন্দা? রাজত্বে, ওনাদের রাজত্বে আমরা তখন মাথা নগে, আমরা তো প্রজা হিসাবে ছিলাম, তখন তো এই কথাটা আসে নাই। তখন মুক্তিযুদ্ধের চেতনা কই ছিল? আমি নিজে নোয়ায় থেকে শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ এদের আমি প্রজা হিসেবে ছিলাম, স্লেভ ছিলাম, তো তখন মুক্তিযুদ্ধের চেতনা কই ছিল? এগুলো হলো বাটপারি কথাবার্তা অনেকে নিয়ে আসেন। আমরা এমন কোনো কাজ করি নাই যেটা মুক্তিযুদ্ধের চেতনার এগেনস্টে। আমরা চাই মানুষের ডিগনিটি ফিরে আসুক, সেই কাজটা করা হচ্ছে। মানুষের রিফর্ম দিয়ে আমরা তাদের জীবনযাত্রাকে সহজ করতে চাচ্ছি, এবং ল এবং কোর্টের আমরা টোটাল ইন্ডিপেন্ডেন্স দিয়ে সে যাতে ন্যায় বিচার পায়, সেটাকে বাংলাদেশ তো আমরা সবাই চেয়েছি। কিন্তু যখন মুক্তিযুদ্ধের মোরাল ভাঙা হয়, যখন ধানমন্ডি 32 ভাঙা হয়, যখন মানে জুলাইয়ের জন্য অনেক মনুমেন্ট তৈরি করা হচ্ছে, কিন্তু মুক্তিযুদ্ধের জন্য আবার ওই ভাঙা মনুমেন্টের জায়গায় তো আবার তো ধানমন্ডি 32-এ অনেকের কাছে শেখ মুজিবের ওইটা একটা বাড়ি, অনেকের কাছে আমি একসেপ্ট করি যে অনেকের মেমোরির সাথে এটা জড়িত, কিন্তু ওইটার সাথে তো মুক্তিযোদ্ধা আমি কোনো সম্পর্ক দেখি না। উনি ওইখানে ছিলেন, ওই বাসায় ছিলেন, ওইখানে থেকে উনি লিড করেছেন, ঠিক না? কিন্তু আপনার মনে রাখতে হবে যে শেখ হাসিনা তার বাবাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল, তার বাবাকে একটা মনস্টার বানিয়ে রেখেছিল। তো ফলে মানুষের সমস্ত রাগ যে পড়েছে তার বাবার উপরে, মানুষ যে ভেঙে, আপনি কোথায়, আমি তো পুরো মানুষের অনেক বিষয়ে রাগ হতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী না, ওইটা আমরা তো চেষ্টা করেছি,
বুলডোজার নিয়ে যখন ভাঙা আপনি সময় আপনার হাজার হাজার 10, 15, 20 হাজার লোক নিয়ে চলে যাচ্ছে, আপনি এটাকে কিভাবে আপনি গুলি করবেন? ওকে, আর মনুমেন্ট ভাঙার ব্যাপারটা মনুমেন্ট আমরা তো তেমন একটা কোনো দেখি না, আমরা কয়টা মনুমেন্ট ভাঙা হচ্ছে? আল্লাহ, অনেক। সেটা শেখ মুজিবের যদি কোনো মুরাল কেউ ভেঙে থাকে, শুধু শেখ মুজিব না, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অনেক ধরনের। না আমরা তেমন একটা দেখি নাই, বাট আমরা যেগুলো মেজর হ্যাঁ অনেক অনেক জায়গায় আমরা দেখেছি যে বরঞ্চ শেখ হাসিনাকে টার্গেট করে এগুলো করা হয়েছে। বাংলাদেশের মানুষ তার হৃদয়ে মুক্তিযুদ্ধ ধারণ করে, প্রত্যেকটা মানুষ, সে ধার্মিক মুসলমান মানুষ হোক, সে ধার্মিক হিন্দু হোক, ধার্মিক খ্রিস্টান হোক, সে যেই ধর, একটা চাকমা হোক, একটা মারমা হোক, একটা সাঁওতাল হোক, তারা সবাই মুক্তিযুদ্ধকে ধারণ করে, আমরা সবাই এটা ধারণ করি। এই যে এনে কেউ কেউ এসে এই ধান্দাবাজির কথা বলতে যে ওনারা মুক্তিযোদ্ধার চেতনা বিশ্বাসী না, এগুলো হচ্ছে কোন দেশের এরা দোষর আমাদের খুব ভালো জানা আছে। একটু আমাকে বলবেন যে এই ন্যারেটিভটা ভাঙার জন্য অবশ্যই মানে একটা দেশের জন্মের সাথে যে ইতিহাস, সেটার পক্ষ বিপক্ষে যখন ন্যারেটিভ তৈরি করা হয়, সেটা তো দেশের অগ্রগতির জন্য কখনোই ভালো না। আপনি একটা জিনিস দেখেন, 15.5 বছর আপনার কোনো ভোটাধিকার ছিল না, এটা কি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী না? অফকোর্স বিরোধী, এবং সেজন্য 24 আসে। বুদ্ধিজীবীরা কই ছিলেন? কোথায় ছিলেন? আপনি আমারে নর্থ কোরিয়া বানায় রেখে দিয়েছিলেন। হ্যাঁ, আমরা ওনাকে ওয়ার্শিপ, আমরা যে জাস্ট কয়দিন পরে হলে যেটা হতো যে ওনার মূর্তি বানায় আমাদের পূজা করতে বলা হইতো, ঠিক না? আমার কথা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই ন্যারেটিভ ভাঙার জন্য কি কোনো? অবশ্যই আমরা কাজ করছি। আমরা কি জোরে মাইক নিয়ে বলবো যে এই ন্যারেটিভ? আমরা আমাদের কাজ করছি, আমরা ভোটাধিকার ফিরিয়ে আনছি, আমরা রিফর্মের কাজগুলো করছি। মাইক নিয়ে বলতে হবে না? না, মাইক নিয়ে বলার দরকার নাই তো। আপনি এমন কাজ করে যাবেন যেটা মানুষ বুঝবে যে এই কাজটা হয়েছে। যেমন কালকে বিডিআর কমিশন তার রিপোর্ট দিল, কি হয়েছিল সে তার একটা ফাইন্ডিংসটা দিল। কালকে সশস্ত্র বাহিনীতে যেই ভয়ানক রকমের অন্যায় অবিচার হয়েছে সেটার উপর একটা রিপোর্ট দিয়েছে। এগুলোতে যেটা হয় কি, এটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়, মানুষ বুঝে যে দেশে একটা ন্যায় বিচার আছে, যে আমি 15-20 বছর আমি একটা জায়গায় অত্যাচারিত হয়েছি, কিন্তু কোনো না কোনোভাবে আমি এখন ন্যায় বিচার পাচ্ছি। আমি এই বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের রিপোর্টের জায়গায় আসতে যাচ্ছিলাম, এবং সেখানে আওয়ামী লীগকে দলগতভাবে দায়ী করা হয়েছে, যেটা আসলে জুলাইয়ের বেলাতেও এখনও করা হয়নি। ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে যে এটার সঙ্গে এটা আসলে সামঞ্জস্যপূর্ণ না বা প্রাসঙ্গিক না। সো এটা তো একটুখানি বলবেন, আপনার কি মনে হয় যে এর মাধ্যমে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার যে ক্রেডিবিলিটি, সেটা আরও অনেকখানি কমে গেল মনে করছেন? আওয়ামী লীগের এটার আরও আগে আওয়ামী লীগ যে কাজগুলো, এটা ফাইন্ডিংস, তারও সাথে যে জুলাই আগস্টে যে খুন করেছে আপনি দেখেছেন? আমি তো অনেকগুলো রাস্তায় দিয়ে দেখেছি যে আওয়ামী লীগ যুবলীগের ছেলেরা রাইফেল টাইফেল নিয়ে, পিস্তল নিয়ে মাঠে নেমেছে। তা আপনি একটা পলিটিক্যাল পার্টি, আপনি শান্তির কথা বলবেন, আপনি আন্দোলন করবেন, কিন্তু এটা শান্তিপূর্ণভাবে। কিন্তু আপনি যদি রাইফেল নিয়ে আরেকজন শান্তিপূর্ণভাবে মিছিল করছে তাকে দমাতে চান, তখন আপনার তো পলিটিক্স করার রাইটই থাকে না। হ্যাঁ, পুরো পৃথিবীতে কেউ এটা দেয় না। আপনি জার্মানিতে যা দেখেন আপনার দিবে না, আপনি পুরো ওয়েস্টার্ন ইউরোপে দিবে না। যে সমস্ত দেশে ডেমোক্রেসি তৈরি হয়েছে, ডেমোক্রেসি এই কনসেপ্টটা ইভলভ করেছে, সে সমস্ত দেশে আপনাকে দিবে না। আর যে বিডিআরের যে কাজটা হয়েছে সেটা তো ভয়ানক বিষয়। এটা মানে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ, শেখ হাসিনা, পুরো আর্মি গিয়েছে সেইখানে তাদের অফিসারদেরকে বাঁচাতে, উনি বাঁচাতে দেননি, ও এখানে ঢুকতেই দেননি। আপনি শেখ তাপস বা ওই এলাকার এদের নেতৃত্বে এরা মিছিল নিয়ে ভিতরে ঢুকে যারা যারা খুনি ছিল তাদেরকে বের করে নিয়ে আসছে। তাহলে আপনি কারা? মিছিলটা তো আওয়ামী লীগ করেছে, অন্য কেউ তো করে নাই। তা আওয়ামী লীগের প্রত্যেকটা ক্ষেত্রে সে এমন কাণ্ডটা করেছে যাতে কোনো ধরনের কোনো এই লোকগুলো জানে বাঁচতে না পারে, এদের মৃত্যুটা তারা নিশ্চিত করেছে। তো এদের তো ওই কমিশনে সেটা আসছে। আমি বরং আপনাকে আহ্বান করব কমিশনের কাউকে এনে পুরো জিনিসটা তাদের কাছ থেকে আরো ডিটেইলস শুনে। অফকোর্স আমরা নিশ্চয়ই চেষ্টা করব। একটুখানি আসি যে যাদের বক্তব্য আসলে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তাদের বক্তব্য তো তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে দেওয়ার চেষ্টাই করেন, যেটা খুব স্বাভাবিক। কিন্তু বিবিসি বাংলা একটি ইন্টারভিউ নিয়েছে তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের, যেখানে তিনি আসলে নানা ধরনের কথা তার বক্তব্য রেখেছেন। আমরা এর আগে দেখেছি আদালত থেকে না করা হয়েছে তাদের বক্তব্য প্রকাশ করার ব্যাপারে, এবং মানে নৈতিকভাবেও কিছুদিন আগে বিখ্যাত সাংবাদিক যখন খালিদ মহিউদ্দিন যখন বললেন যে প্রধানমন্ত্রী ইন্টারভিউ নিতে চান, সাবেক প্রধানমন্ত্রী ইন্টারভিউ নিতে চান, তখন আসলে সামাজিকভাবে অনেক প্রতিরোধ করা হলো। এই ইন্টারভিউ নিয়ে আপনি কিভাবে দেখছেন? উনি তো ফিউজিটিভ, ওনার একটা কেসে তো ওনার বোধহয় কনভিক্টেড হয়েছেন। উনি 7 বছরের হয়েছে প্লটের কেসে, তো উনি তো কনভিক্টেড। উনি ওনার মার যে কিলিংটাকে লেজিটিমাইজ করেন, সবাইকে বলতে যান যে এটা কোনো কিলিং না, উনি 800, 900, 1400 ছেলে মেয়ে খুন হয়ে গেছে, এটা কোনো খুনই না, এইভাবে বলতে চান। মানে একে কি আপনি প্ল্যাটফর্ম দিবেন কি না দিবেন সেটা আপনার বিষয়, কিন্তু এটা তো মানুষ দেখছে যে আপনার কাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন। ওকে ওকে আরেকটা খুব প্রচলিত এখন যখন নির্বাচনে ইনক্লুসিভনেসের কথা আসে, তখন আসে যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে নিষিদ্ধের মাধ্যমে বাধা দেওয়া উচিত, নাকি এই যে তার নানা ধরনের কর্মকাণ্ডের কারণে সেই হয়তো আসতে পারবে না, তাদের নানা নেতাকর্মীদের বিচার হচ্ছে, সেভাবে আসলে তার অংশগ্রহণটা রোধ হতে পারে বা বন্ধ হতে পারে, এটা নিয়ে একটা কথা হয়। এবং একটা শ্রেণীর বক্তারা বলেন যে ইনক্লুসিভনেস যদি নির্বাচনে আনতে হয়, যদি ভোটারদের আওয়াজ আনতে হয়, তাহলে আওয়ামী লীগের একটা বিরাট সংখ্যক ভোটার এখনও বাংলাদেশে রয়েছেন, এবং তাদের কণ্ঠস্বরকে তাহলে ইগনোর করা হবে যদি আওয়ামী লীগকে বলা হয় যে না, তুমি অংশগ্রহণ করতে পারবে না। এই ইনক্লুসিভনেসের জায়গাটায় আপনি একটুখানি বলুন। আপনিও বলেছেন যে আওয়ামী লীগ আসলে অংশগ্রহণ করতে পারবে না, এবং আওয়ামী লীগকে একটা পার্টি যদি খুন করে, একটা পার্টি যদি ম্যাসাকারে জড়িত হয়, একটা পার্টি যদি সিরিজ অফ গুম করে, হ্যাঁ, 4000 লোকের মতো লোককে গুম করে, এক্সট্রা জুডিশিয়াল 2500 লোকের মতো লোককে যদি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে, একটা পার্টি যদি জুলাই আগস্টে আমার আপনার চোখের সামনে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে সে স্লটার জবাই করে, আমি বলবো এটাকে জবাই করে, আপনাকে কে তাকে পলিটিক্যাল স্পেস দিবে? হু কেয়ার্স? তার 5% না 10% ভোটের সাপোর্ট আছে, হু অ্যাকচুয়ালি কেয়ার্স? কেউ করে না। আমরা এই পর্যন্ত কোনো ফরেন পাওয়ার এসে আমাদেরকে বলে নাই, আমাদের বন্ধু এসে বলে নাই যে ওদেরকে নিয়ে আসো পলিটিক্যাল প্রসেসে। ভারত কি বলেছে কখনো? না, ভারতের সাথেও তো আমাদের সেই বিষয়ে কোনো আলাপ হয়নি। তো সেই বিষয়ে আপনি বলেন এরা এসে কি বললো আর না বললো, কে কি বললো? আওয়ামী লীগ একটা খুনিদের পার্টি, এবং তার মধ্যে কোনো লজ্জাবোধ নাই। আমি একটা খুন করেছি, আমার তো সত্যিকার অর্থে আমি যদি একজনকে কুটু কথা বলি, অনেস্টলি, যে একজনকে আমি যদি বলি যে আমি আমার ছেলেকে একটা জোরে একটু বললাম, এতে সারাদিন আমার খারাপ যায়। অনেস্টলি একটা লোককে তো খারাপ কথাও বলাও তো একটা বাজে একটা বিষয়। আওয়ামী লীগ খারাপ বললে মন খারাপ হয় না, আওয়ামী লীগ তো খুনিদের পার্টি না। আমি ধরেন একজনকে বকা যায়, তুমি এটা করলা কেন, ধরেন একটু জোরে শাসালাম, আমি ধরেন একটা ডিপার্টমেন্টের চিফ, তারপর আমার কিন্তু খারাপ লাগে সারাদিন, যে না আমি ওনাকে অন্যভাবেও বলতে পারতাম, তাকে করে বলতে পারতাম। আর এরা এত ভয়াবহ রকমের মার্ডার করছে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে খুন করছে, ওই আপনি অনুতপ্ত হইতে দেখছেন? সরি বলতে দেখছেন? বাংলাদেশের মানুষকে হাত জোরে বলছে না আমরা যা করছি মাপ চাই, আমরা অন্যায় করছি বলছে? তাহলে এর কে নিয়ে আসবো? ওরা ডাইকা নিয়ে আসবো? আওয়ামী লীগ দুলাভাই লাগে নাকি যে ওরা ডাইকা নিয়ে আসবো? কি বলেন আর না বলেন। আচ্ছা, নির্বাচনের কথা যদি আসি, যে নির্বাচন তো এবার একটুখানি অন্যরকম, এবার একটা গণভোট হতে যাচ্ছে, ঘোষণা হয়েছে যে একই দিনে গণভোট হবে। দুইটা প্রশ্ন আমার, যে নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছে যে গণভোট এবং এই যে জাতীয় নির্বাচন দুইটা একসাথে ওদের জন্য চ্যালেঞ্জের ব্যাপার। আপনি কি মনে করেন যে এটাতে আসলে মানে বড় রকমের চ্যালেঞ্জ ফেস করবো আমরা? এটা একটা প্রশ্ন। না, আপনারা দেখলেন একটা মক ভোট হয়েছে, সেখানে ওরা এস্টিমেট করেছে যে কী রকম ভোট পড়তে পারে, কী কী চ্যালেঞ্জগুলো ওরা ফেস করতে পারে। ওইটা মক ভোটের মাধ্যমে একটা ট্রায়াল রান হয়েছে, আর ট্রায়াল রানে ওরা বুঝেছেন যে
কোথায় কোথায় গ্যাপ হতে পারে, কোথায় কোথায় লজিস্টিক্যাল চ্যালেঞ্জ আসতে পারে, দে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দি ইলেকশন কমিশন। আই ডোন্ট থিঙ্ক ইটস গোইং টু বি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গণভোট তো যেভাবে আসলে জনগণের কণ্ঠস্বরকে ইনক্লুড করার জন্য ব্যবহৃত হয়, ঠিক তেমনি মাঝে মাঝে দায়সারাভাবে যে কোনো একটা জিনিসের স্বীকৃতি দেওয়ার জন্য গণভোট ব্যবহৃত হয়েছে। আমাদের দেশের ইতিহাসও তাই বলে, স্বৈরাচার সরকারও গণভোট করেছিল। সেই জায়গায় এবার তো গণভোট একটু অন্যরকম, কারণ 4টা অপশন দেওয়া আছে এবং 4টা অপশনের জন্য আপনার একটা জায়গাতে আপনার হ্যাঁ বা না বলতে হবে। কারণ আমার প্রশ্ন, ধরেন আমি 2টা অপশনে রাজি আছি, 2টা অপশনে আমার অমত আছে, সেই জায়গায় কি আপনি আসলে সত্যিকার অর্থে জনগণের ভয়েসকে ইনক্লুড করতে পারেন? না, এই পুরো জিনিসটাকে পুরো বিশ্বেই গণভোটকে সবাই প্যাকেজ আকারে দেখে। গণভোট বা একটা পার্টির যে ম্যানিফেস্টো দেয় সেটাকে আপনি প্যাকেজ, আপনি যে ধরেন বিএনপির একটা ম্যানিফেস্টো দেখলেন, দেখে আপনি তো সব নেন না, আপনি কিছু অংশ নেন। আবার আপনি জামাতের যে ম্যানিফেস্টো দেখেন, দেখে আপনি কি সব কিছু নেন না। তারপরে আর একটা পার্টি, কমিউনিস্ট পার্টি দেখেন, দেখার পরে সব ম্যানিফেস্টোর মধ্যে যেইটাই আপনার বেশি মনে হয় যে ওকে এটাকে আপনার টানছে, আপনি এটা দেখেন, আপনি একটা প্যাকেজ আকারে দেখেন। ঠিক তেমনি এই 4টা কোশ্চেনকে আপনি প্যাকেজ আকারে দেখছেন যে আপনি আসলে এই জুলাই চার্টারটা চাচ্ছেন কি না, হ্যাঁ চাচ্ছেন না, এই আকারে আপনি আসলে দেখছেন। সেইভাবেই সেই জন্য এটা হানাতে এসে পড়ে। আপনি পুরো জিনিসটাকে একটা প্যাকেজ আকারে দেখে আপনি জুলাই চার্টারকে কি ইমপ্লিমেন্টেশন চান কি চান না, এইভাবে নিয়ে নিচ্ছে। এবং এটা তার্কিত হয়েছে অনেক দেশে, গণভোট এইভাবে হয়েছে অনেক আকারে এই প্যাকেজে। কিছু কিছু ক্ষেত্রে তার্কিত বোধহয় একটা 18টা কোশ্চেনের একটা প্যাকেজ ছিল, এটাও হয়। ওকে, তো আমার শেষ প্রশ্ন আজকের জন্য, যে আপনারা তো আপনাদের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু নির্বাচনের একটা বড় স্টেক হোল্ডার তো রাজনৈতিক দলগুলো, এবং তারা তাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছে। অনেক দল তাদের মনোনয়ন দেওয়া শুরু করেছে, অনেক দল ফর্ম বিক্রি করা শুরু করেছেন। সো আপনি আসলে পরিস্থিতি কেমন দেখছেন? রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কেমন, বা এই পরিস্থিতিটা তারা আসলে কিভাবে হ্যান্ডেল করছে? আমরা খুবই ইমপ্রেস এই জন্য আমরা অনেক জায়গায়, আমি নিজে বেড়াতে যাচ্ছি, আমি প্রতি শুক্রবারেই কোনো না কোথাও যাচ্ছি, যে দেখছি যে ইলেকশনের র্যালি হচ্ছে। আমি সেই দুর্গাপুরে, একদম ইন্ডিয়ান বর্ডারের কাছে, সেই দুর্গাপুরে সোমেশ্বরী নদীর আশেপাশে আমি ঘুরতে গিয়েছিলাম 1-1.5 সপ্তাহ আগে। ওইখানে গিয়ে দেখলাম যে কি সুন্দর ইলেকশন র্যালি হচ্ছে। সেখানে হাজংদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে দেখলাম ইলেকশন র্যালি হচ্ছে। তো মানুষ ইলেকশনের জন্য মুখিয়ে আছে, আমি এটা বলবো, খুব কিনলি ওয়েটিং ফর দিস ইলেকশন। তো তারা ভালো ভোট দিতে পারবে সেটার জন্য। এবং সবচেয়ে বড় যে অনেকে ভাবছেন যে অনেক বছর ভালো ইলেকশন হয় না, অনেকেই তো ইলেকশন করবেন, ফলে এক ধরনের টেনশন থাকবে, একই পার্টির মধ্যে অনেকগুলো রেবেল ক্যান্ডিডেট থাকবে, কিন্তু সেটা কিন্তু হয় নাই। বিএনপিতে দেখেন 237টা সিটে ওরা নমিনেশন অ্যানাউন্সমেন্ট করেছে, খুব কি ক্ল্যাশ হয়েছে, কেউ কি বের হয়ে বলছে যে না আমি এটা মানি না, আমি এটা করে, 1-2 জন হয়তো বা বলেছেন, কিন্তু 237টার ক্ষেত্রে সবাই মেনে নিয়েছেন। পার্টির যে কমান্ড এটা মেনে নিয়েছেন। জামাতেরও সেই ধরনের আমরা কোনো ক্ল্যাশ ট্যাশ দেখি না, এনসিপির তো নাই। তো আমরা মনে করি যে ইলেকশনটা খুব ভালো একটা পরিবেশে হবে, বাংলাদেশের সমস্ত মানুষ এটা খুব ভালো ইলেকশনে ভোট দিবেন। ইয়াং ছেলে মেয়েরা, আপনারা দেখেছেন 4-4টা যে স্টুডেন্ট কাউন্সিলের ইলেকশন হলো 4টা ইউনিভার্সিটিতে, তারা কিভাবে ম্যাসিভলি পার্টিসিপেট করেছেন, সেই পার্টিসিপেশনটা আমরা এক্সপেক্ট করছি। এবং আমরা প্রফেসর যেটা বলেছেন, এটা একটা ফ্রি হবে, ফেয়ার হবে, পার্টিসিপেটরি হবে, পিসফুল হবে এবং ক্রেডিবল হবে সব দিক দিয়ে। মানে যে কোনো আপনি বেঞ্চমার্ক নিয়ে আসেন ইন্টারন্যাশনাল, প্রত্যেকটা বেঞ্চমার্কে এটা খুব, মানে আমি বলবো যে এটা এই স্টার মার্ক দিয়ে, A++ দিয়ে এটা মানে এটা উত্তীর্ণ হবে। উই হোপ সো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ। নানা প্রশ্ন নিশ্চয়ই আপনাদের দেশ নিয়ে থাকবে, কারণ আপনারা দেশের গুরুত্বপূর্ণ অংশ। জনগণ হিসেবে আমাদের দেশকে নিয়ে স্বপ্ন থাকবে, দেশকে নিয়ে চাওয়া থাকবে, দেশের প্রতি আমাদের অধিকারের চাওয়া থাকবে, ঠিক তেমনি দায়িত্ব থাকবে। সবগুলোই আমরা ব্যালেন্স করে চলতে পারবো, সেই আশা রেখে আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ।